আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা। সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐকমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ। সীমান্ত নিরাপত্তা বাড়ানোয় গুরুত্বারোপ। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার। তদন্তের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈরুতের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত। প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এবং অ্যান্টিগা টেস্টে 9 উইকেটে 450 রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা। দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের 40 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচিকে সাথে নিয়ে আক্তার হোসেনের রিপোর্ট। দীর্ঘ 14 বছর পর উন্মুক্ত স্থানে সম্মেলন করতে পেরে উজ্জীবিত চুয়াডাঙ্গা বিএনপির নেতাকর্মীরা। সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বিএনপির লড়াই এখনো শেষ হয়নি। টেকসই সংস্কারের জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। এই দেশের মানুষ বিএনপি এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপি রাজনীতি একাকার। সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্রের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে নির্বাচনের বিকল্প নেই। সংসদে বসেই নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন। সবকিছু খুব মসৃণ হয়ে গিয়েছে। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ। যে নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যে নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন, সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয় অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। বিএনপির লড়াই এখনো শেষ হয়নি জানিয়ে দলীয় নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান তারেক রহমান। তৃণমূল নেতাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির নতুন নেতৃত্ব 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং তারেক রহমানের দেওয়া 31 দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। চুয়াডাঙ্গা থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐকমত্য জরুরি। রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংলাপে বক্তারা সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়ানো ও প্রয়োজনে শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে মিয়ানমারকে এই উপলব্ধি দিতে হবে। পান্থ রহমান জানাচ্ছেন। বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত্য নিয়ে দিনব্যাপী সংলাপে যোগ দেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধিরা। Within the Rohingya people that are living in the Rohingya camps in Cox's Bazar and in Chittagong, but it is a big concern outside the camps. Our security forces, the law enforcement agencies, they are dealing with drug cartels, drug trafficking, human trafficking. এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না। তেমনি আমাদের
এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে করে আবার ফিরে না আসে। আলোচনায় ভবিষ্যৎ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা নীতির উল্লেখ রাখার আহ্বান জানান বক্তারা। আপনি এটা সলভ করতে গেলে খালি ফোর্স দিয়েও পারবেন না, খালি ডিপ্লোমেসি দিয়েও পারবেন না। দুই দেশের মধ্যে যে একটা ইকোনমিক যে পটেনশিয়াল আছে সেটাকে আপনাকে কিন্তু সামনে আনতে হবে। আপনি যেখানে শক্তি প্রদর্শন না করেন তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে। যেন রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে, আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী বহুপাক্ষিক। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ সাবোটাজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই, কিন্তু আছেন তো কেউ। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে, এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন। আপনার অনুরোধ, এটা করতে পারলে আমাদের শক্তি অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। তার মানে আসলে মিনিমাম ডিটারেন্স দরকার মিলিটারিতে আমাদের, কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে। 5ই আগস্টের পর মিয়ানমার থেকে আরো 10 জাতিগোষ্ঠীর 56 জন এবং অন্তত 50,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিক হয়রানির ঘটনা বরদাস্ত করবে না। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে অভিযোগ করেন, সম্প্রতি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি হয়রানির শিকার হয়েছেন। প্রেস উইংয়ের বার্তায় আরও উল্লেখ করা হয়, নুরুল কবির দীর্ঘ কর্মজীবনে দেশের একজন সম্মানিত সম্পাদক। সততা ও নৈতিকতা মেনে সাংবাদিকতা করা গুরুত্বপূর্ণ এই ব্যক্তি সব সময় যুক্তি দিয়ে কথা বলার প্রধান কণ্ঠস্বর। সাংবাদিক নুরুল কবির কলম্বোতে এশিয়া মিডিয়া ফোরামে অংশ নিতে 18 নভেম্বর শ্রীলঙ্কা গিয়েছিলেন। 22 নভেম্বর দেশে ফেরেন তিনি। ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে একটি চোখ হারানো সাইফুল ইসলামের চাওয়া, দেশে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। চোখ হারিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে না পারার আক্ষেপ থাকলেও তিনি বলেন, 24-এর এই গণ অভ্যুত্থানের পর আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। তবে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অন্ধত্বে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত তার পরিবার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল রাজধানীসহ সারা দেশ। সাধারণ মানুষের দাবি আদায়ে আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী সাইফুল ইসলাম। সেদিন রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে ছড়া গুলিতে আহত হন তিনি। শরীরের সাথে চোখেও লাগে সেগুলি। পরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হসপিটালে চিকিৎসা নিলেও নষ্ট হয়ে যায় এক চোখ। ছড়া গুলি এখনও রয়েছে চোখের ভেতর। অনলাইনে ব্যবসা করা সাইফুল ইসলাম এখন আর কম্পিউটারের সামনে বসতে পারেন না ঠিকমতো, ভুলতেও পারেন না 18 জুলাইয়ের স্মৃতি। ছড়াগুলি যেটা এখনও চোখের ভিতরে আছে, অপারেশন করে বের করা যায় নাই, ছোট ছোট মানে যেটাকে বলা হয় ছড়াগুলি আর কি, এটাই লেগে ভিতরে অলরেডি চোখ থেকে বের হয়ে মাথার যে আমাদের খুলি থাকে ওইখানে আটকে আছে আর কি। আমার পুরো টোটাল কাজটাই হচ্ছে একটা মানে কম্পিউটার বেস। তো এখন আসলে আমি যেখানে আধা ঘন্টা 10 মিনিট বসতে পারতেছি না, এই লাস্ট 1 মাস যাবত চেষ্টা করতেছি। সাইফুল ইসলাম দম্পতি, তাদের 2 বছরের শিশু মাহারিম ইসলাম ইলহা ও সাইফুলের মা আলেয়া খাতুন। ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত পরিবারটি। একটা চোখ না থাকলে মানুষের কি অবস্থা হয়, চোখে লাগছে, মাথার মধ্যে গুলি রয়েছে, এটা আমার সবসময় টেনশন কাজ করে। কি হবে, ওই চোখটা তো ভালো হবে কিনা জানি না, ওই চোখ কি ভালো থাকবে
ওর যে অবস্থা এখন তো কাজ কাম সেরকম করতে পারে না, আমাকে বলে না, আমি তো বুঝি সব কিছু, মা সব জানে বোঝে, তো ওর অবস্থা বেশি ভালো না। এখন কি হবে কি করবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। তাদের চাওয়া মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থান, এত ত্যাগে পাওয়া বাংলাদেশ শান্তিতে থাকুক। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় শনিবার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে 63 জন। বৈরুতের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি আবাসিক ভবনে 6টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে পুরো ভবন ধসে পড়েছে। এ হামলায় কমপক্ষে 11 জন নিহত হয়েছেন। অপর একটি হামলায় 4 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত 3645 জন নিহত হয়েছেন। দর্শক, এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। কানাডার ক্যালগারিতে প্রচণ্ড তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমশীতল হাওয়া গোটা ক্যালগারি ও আশেপাশের এলাকায় জেঁকে বসেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর থেকে শহর জুড়ে একটানা তুষারপাত হচ্ছে। বরফে ঢাকা সড়কে দুর্ঘটনা বেড়েছে। সড়কে যানবাহনগুলো খুব ধীর গতিতে চলাচল করছে। ক্যালগারির বাস যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্ক বার্তা প্রচার করছে। এবারে কৃষি সংবাদ। আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাষিরা। বাজার দর চড়া হওয়ায় সময়ের আগেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাজারে নিচ্ছেন অনেক চাষি। সরকারি বেসরকারি উদ্যোগে এখন চাষিরা তামাক ছেড়ে রবি মৌসুমে পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। কেউ আবার পেঁয়াজের ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। গেল কয়েক বছর ধরে সরকারি বেসরকারি সহযোগিতায় আগাম জাতের বাড়ি 5, বিপ্লব সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আসছেন এখানকার কৃষক। এবার অতিবৃষ্টির কারণে পেঁয়াজের ফলন একটু কম হলেও ভালো দামে পুষিয়ে নিচ্ছেন তারা। আবার তার পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজে আপনার হলো 70 মণ পেঁয়াজ হবে, আপনার 2,40,000 টাকা বিক্রি হবে আশা করছি। এসব জমির ধান আগে হচ্ছে আমরা তামাক আবাদ করতাম, পেঁয়াজ আমি তুলছি, এখন বর্তমান বাজার ভালো, এখন বর্তমান পাইকারি আমি বেচছি 100 টাকা, বুঝছেন। এসব জমিতে এর আগে বিষবৃক্ষ বলে খ্যাত তামাকের আবাদ হলেও কৃষক এখন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি তামাক চাষের চেয়ে কম পরিশ্রমে পেঁয়াজ চাষে বেশি লাভ বলে জানান তারা। প্রতি বছরই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি, এবছরে ভালো ফলন হয়েছে এবং বাজার মূল্যও ভালো। আমরা ধরেন পেঁয়াজ লাগাইছি বাড়ি 5, এই পেঁয়াজটায় ধরেন ভালো ফলন আসছে, বিঘি প্রায় ধরেন 100 মণের ফলন আসছে, তাতে ধরেন মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। তামাক ছেড়ে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি সরবরাহ করা হচ্ছে বীজ, সার সহ বিভিন্ন কৃষি উপকরণ। সাথে সাথে এই সমস্ত কৃষক, কোনো কৃষক ফুলকপি বাঁধাকপি লাগাবে এই পেঁয়াজ তুলে, এবং এই এলাকায় যত পেঁয়াজ চাষি ছিল সেই সমস্ত চাষিরা এখন তামাকের পরিবর্তে এই ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ এবং অন্যান্য দানা ফসল তারা চাষ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে শীতকালীন পেঁয়াজের পাশাপাশি উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। কৃষি অফিসের তথ্য মতে মিরপুর উপজেলায় এবার 50 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাগজে কলমে প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নেই কোনো নাগরিক সুবিধা। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ময়লা আবর্জনার ছড়াছড়ি বিভিন্ন সড়কে, নেই পর্যাপ্ত ড্রেনেজ ও স্যানিটেশন ব্যবস্থাও। এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা।
হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ। অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীরগতির কথা জানালেন পৌর প্রশাসক। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 1998 সালে 9টি ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় গোবিন্দগঞ্জ পৌরসভা। পরবর্তীতে 2014 সালে প্রথম শ্রেণীর মর্যাদা পেলেও বর্তমানে অব্যবস্থাপনা আর অপরিচ্ছন্নতা সহ নানা সমস্যায় জর্জরিত পুরো পৌরসভা। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ প্রকৃতিতে। অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষাকাল এমনকি শুষ্ক মৌসুমেও জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন পৌরসভার 5, 6, 7 ও 8 নং ওয়ার্ডের বাসিন্দারা। বেহাল দশা যোগাযোগ ব্যবস্থারও। কোনো রকমের ডাস্টবিন নাই, ময়লা টয়লা সব মানুষ এমন রোডের উপরে চলাচলের অসুবিধা, দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। রাস্তা কার্পেটিং উঠে গেছে, বর্ষা আসলে হাঁটু পানি হয়, মানুষের চলাচলের যে সমস্যা এবং এটা তো পরিবেশকেও ধ্বংস করছে। করতে গেলে রাস্তাঘাট পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে, ডাস্টবিন থাকতে হবে, প্রতিদিনের ময়লা প্রতিদিন পরিষ্কার করতে হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে সেখানে ফেলা হচ্ছে গৃহস্থালী এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা। দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় হুমকিতে জনস্বাস্থ্য। সারাক্ষণ এই নোংরা পচার ভিতর দিয়ে চলাফেরা হয়, মানুষ এখানে খুবই ভোগান্তি, রিস্কা আসতে চায় না। এখানে বৃষ্টি হলে একদম যাওয়ার অনুপযোগী হয়ে যায়। এগুলো যে পচা পানি দিয়ে এগুলো মানুষ চলাচল করতে পারে না। এখন অবস্থায় এখনো তো ওই পানি জমে আছে, দেখেন না, এখনো পানি জমে আছে। একেবারেই ডাস্টবিন নাই, যে যেখানে যা খুশি ফেলতেছে। হ্যাঁ, আবার সেই সবের মধ্যে ধরেন কুকুর পায়খানা করতেছে। নোংরা একটা পরিবেশে আমরা বসবাস করতেছি। সীমাবদ্ধতার কথা স্বীকার করে দ্রুত নাগরিক সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু মশার জন্য যে ডেঙ্গু নিধনে যে ঔষধ ব্যবহার করার কথা, এগুলোর বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছি। যা ডাম্পিং স্টেশন করার জন্য উদ্যোগ গ্রহণ কিভাবে করা যায়, আর অন্যান্য যে জায়গাগুলিতে ময়লা আবর্জনা অপরিকল্পিতভাবে ফেলে রাখা হয় সেই বিষয়ে আমরা সভা করেছি। চলমান প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন সহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে সেবার মান উন্নয়নের আহ্বান জানান ভুক্তভোগী পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর মেগা নিলাম শুরু হচ্ছে আজ। দুদিন ব্যাপী এই নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। 574 জন ক্রিকেটার উঠছেন এই নিলামে। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার 366 জন এবং বিদেশি খেলোয়াড় 209 জন। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ 38 জন ক্রিকেটার ইংল্যান্ডের, দ্বিতীয় সর্বোচ্চ 37 জন অস্ট্রেলিয়ার ও তৃতীয় সর্বোচ্চ 31 জন সাউথ আফ্রিকার। এছাড়া নিউজিল্যান্ডের 24, ওয়েস্ট ইন্ডিজের 22, শ্রীলঙ্কার 19, আফগানিস্তানের 18 এবং বাংলাদেশ থেকে 12 জন ক্রিকেটার উঠছেন নিলামে। নিলামের নাম আছে IPL খেলা বাংলাদেশের পুরনো 3 জন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাসের। এছাড়া নতুন প্রজন্মের 2 পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ এবং স্পিন বোলিং অলরাউন্ডার রিশাদ হোসেন আছেন চূড়ান্ত তালিকায়। IPL মেগা নিলাম শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ NCL T20 আয়োজন করতে যাচ্ছে BCB। ঘটা করে নতুন এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক, গোল্ড স্পন্সর ওয়ালটন। আয়োজনের প্রধান অতিথি BCB সভাপতি ফারুক আহমেদ বলেছেন, দায়িত্ব নেওয়ার পর ঘরোয়া T20 একটি আলাদা টুর্নামেন্ট করার ঘোষণা দেওয়া হয়েছিল। আয়োজন করতে পেরে ভালো লাগছে জানিয়ে তিনি আশা করেন ঘরোয়া T20তে উন্নতির সুযোগ পাবে পেশাদার ক্রিকেটাররা। টুর্নামেন্ট মাঠে গড়াবে 11 ডিসেম্বর, ফাইনাল হবে 24 ডিসেম্বর। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা। সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ। সীমান্ত নিরাপত্তা বাড়ানোয় গুরুত্ব আরোপ। নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির বিমানবন্দরে হয়রানির শিকার। তদন্তের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
বৈরুতের মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত, প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। এবং অ্যান্টিগা টেস্টে 9 উইকেটে 450 রানে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ঘোষণা, দ্বিতীয় দিন শেষে 2 উইকেট হারিয়ে বাংলাদেশের 40 রান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।